হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইন্ডিয়া আউট, বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে আউট করে দেওয়া কি আসলে পসিবল? প্রতিবেশীর সাথে সম্পর্ক অলওয়েজ বানায় রাখতে হয়, তাই না? এটা কোনো মানে ইন্টেলিজেন্ট ওয়াইজ কোনো শত্রু বা এনিমির কাজ না যে সে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ রেখে চলে। আই থিঙ্ক, যদি আমি উদাহরণ দিই, আমি বলছি ইন্ডিয়া পাকিস্তান, ওরা যেরকম প্রতিবেশী এবং ওরা সেই জন্মলগ্ন থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান 1947 সালের পর থেকেই যেরকম কনফ্লিক্টে জড়ায় গেছে, এবং ওয়ান অ্যান্ড ওয়ানলি এই রিজনের কারণে ইন্ডিয়া এবং পাকিস্তান ওরা যতটুকু প্রগ্রেস করার কথা ছিল, যতটুকু পাওয়ারফুল নেশন হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড ওয়াইড ইন জিও পলিটিক্স, হ্যাঁ, ইন ইন্টারন্যাশনাল রিলেশনে, ততটুকু আসলে ওরা প্রগ্রেস করতে পারে নাই, ততটুকু স্ট্রং নেশন হিসেবে তারা আসলে গ্রো করতে পারে না, ডেভেলপ হতে পারে নাই। যদি ইন্ডিয়া এবং পাকিস্তান ওরা মিলেমিশে থাকতো, অথবা আই মিন যে এই যে যুদ্ধ কনফ্লিক্ট এটারে যদি সাম হারাইতে পারতো, আমি বলতেছি না একেবারে বন্ধু বন্ধু হইতে, বন্ধু না হইতো, একেবারে একটা নর্মাল রিলেশন রাখতো, যেমনটা চায়না এবং ইন্ডিয়া, চায়না ইন্ডিয়া ওদের মাঝে কনফ্লিক্টও আছে, কিন্তু আবার ওদের যে আন্তর্দেশীয় বিজনেস সেটাও কিন্তু হিউজ, যেটা একেবারে বলতে গেলে পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝে একেবারে খুবই নগণ্য সেই তুলনায় অ্যাকচুয়ালি। এই কথাটা বলতেছি এই কনটেক্সটে যে আমরা বাংলাদেশিরা যারা আসলে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে সাপোর্ট করি, আমি 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 বলতেছি না ইন্ডিয়া আউট যারা করতে চায় তারা একেবারে ইলজিক্যাল বা এটা ইম্পসিবল, কিন্তু আমি বলছি আসলে কি এটা কি ঠিক হবে কিনা। হিস্ট্রিক্যালি আজ থেকে 50 বছর পর যে আজকে আমরা ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট শুরু করি, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ইন্ডিয়া অনেক শক্তিশালী, আজকে যদি আমরা ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট শুরু করি, এটাকে আসলে বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে কিনা। আমি পার্সোনালি বিলিভ করি যে আসলে এটা পসিবল না। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের জনসংখ্যা হিউজ, তাদের যে ইকোনমি জিডিপি সেটা অনেক বড়। আমরা ইন্ডিয়ার থ্রুতে ইভেন অনেক প্রোডাক্ট আনি, ইন্ডিয়ান প্রডিউসড প্রোডাক্ট ইউজ করি, ইন্ডিয়ার থ্রুতে আমরা প্রোডাক্ট আনি, অয়েল আনি, ইন্ডিয়ার থ্রুতে আমরা বিজনেস পাই, ইন্ডিয়ার থ্রুতে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন বিল্ড আপ করি, মানে অতীতে করে আসছি, এখনও করতেছি। তো এটা ইম্পসিবল যে ইন্ডিয়ার একেবারে আউট করে দেয়া। বাংলাদেশে যে আমাদের যে রাজনৈতিক যে দলই থাক না কেন, বাংলাদেশ সরকারে যে দলই বাংলাদেশ সরকার গঠন করুক না কেন, কোনো দলের পক্ষে ইন্ডিয়াকে টোটালি আউট করে দেয়া এটা হবে একটা আউটরেজিয়াস একটা ডিসিশন। বিকজ যেটা বললাম যে আমরা ইন্ডিয়ানই সব কিছু ইউজ করি, আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক ইন্ডিয়াতে যায়, টুরিস্ট হিসেবে যায়, ঘুরতে যায়, তার চেয়ে বেশি লোক আমার মনে হয় যে চিকিৎসার জন্য যায় ইন্ডিয়াতে। আর যে বিজনেস আমাদের আছে ইন্ডিয়ার সাথে, যে যাওয়া আসা, পিপল টু পিপল যে রিলেশন আছে সেটা অনেক বেশি স্ট্রং, যেটা আসলে একেবারে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে ইন্ডিয়াকে আউট করে দিলে, আসলে আউট করে দিয়ে দেওয়াটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। যাই হোক, আমার কথা হচ্ছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে আউট করে দেয় বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে পলিটিক্যাল ফ্রেম থেকে, বাংলাদেশের যে ইকোনমিক্যাল ফ্রেম থেকে আউট করে দেয়, বাংলাদেশের কতটা লাভবান হবে সেক্ষেত্রে। বাংলাদেশ যদি ইন্ডিয়াকে আউট করে দেয়, তাহলে ইন্ডিয়ার যে এত বড় একটা স্পেস বাংলাদেশে দখল করে ছিল, সেই স্পেসটা আসলে কে দখল করবে? আজকে ইন্ডিয়া বাংলাদেশ থেকে চলে গেল, বাংলাদেশ থেকে বিজনেস গুটায় নিল, ইন্ডিয়ার প্রোডাক্ট বাংলাদেশ আসা বন্ধ হয়ে গেল, তার মানে কি বাংলাদেশি লোক সেই প্রোডাক্ট আর ইউজ করবে না? সেই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলোকে ইউজ করবে না, ইউজ করা বন্ধ করে দেবে, শেষ না। সেখানে একটা সেই মার্কেটটা নতুন কেউ এসে দখল করবে। আর আমি ধরে নিতেছি যে ইন্ডিয়া আউট হয়ে গেলে সেই মার্কেট দখল করার মতো ক্ষমতা এখন চীনেরই আছে। চীনের বাংলাদেশের বিশাল বড় মার্কেট, কিন্তু আমি বলতেছি যদি ইন্ডিয়াও আউট হয়ে যায়, ইন্ডিয়া যে মার্কেটগুলো দখল করে আছে সেটা অবভিয়াসলি চীনই একমাত্র পারে, যে কিনা ক্যাপাবল, যে কিনা এই মার্কেটটাকে গ্র্যাব করতে এবং দখল করতে। আচ্ছা, এখন যদি তার ফলে কি হবে? যদি ইন্ডিয়া আউট হয়ে যায়, তার ফলে বাংলাদেশের যে মার্কেটটা আছে টোটালটা চায়নার আন্ডারে চলে যাবে, চীনের আন্ডারে চলে যাবে। তখন চীন আসলে এককভাবে এই বাংলাদেশে কি করবে? বাংলাদেশে সে আধিপত্য বিস্তার করবে। আচ্ছা, আসলে আমি যেটা কথা বলতেছিলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার
ভালো সম্পর্ক থাকাটা জরুরি। কেন? কারণ ইন্ডিয়া একটা প্রতিবেশী রাষ্ট্র। ইন্ডিয়া ইকোনমিক্যালি অনেক বিগ, ওদের জিডিপি অনেক বড়। তারপর হচ্ছে ইন্ডিয়া মিলিটারিলি অনেক বেশি স্ট্রং। ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল আর জিওপলিটিক্সে বা ইন্টারন্যাশনাল রিলেশন বা জিওপলিটিক্সে ইন্ডিয়ার একটা জায়গা আছে সারা বিশ্বে, যেটা বাংলাদেশের নাই। এই সব দিক বিবেচনা করে আসলে বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার সাথে শত্রুতামি করাটা, আই মিন ডিরেক্ট কনফ্লিক্টে যাওয়াটা একেবারে বোকামির মতো কাজ হবে। অবভিয়াসলি আমরা আমাদের ইন্ডিয়া যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে পছন্দ করুক আর না করুক, আমরা আসলে সেই ইউক্রেনের মতো সেই ভুল আমার মনে হয় না ইন্ডিয়ার বাংলাদেশের মানুষের করা উচিত। আমি বলতেছি যে ইউক্রেন রাশিয়ারে পছন্দ করুক বা না করুক ঠিক আছে, কিন্তু ইউক্রেনের কখনোই উচিত ছিল না সে তাদের মাটিতে আইনা ন্যাটো বা ইউরোপীয় ওয়েস্টার্ন যে পাওয়ারগুলো আছে তাদেরকে জায়গা দেওয়া। ইউক্রেন একেবারে হিস্ট্রিক্যালি হচ্ছে রাশিয়ার একটা অংশ। কিয়েভ, আমরা যখন হিস্ট্রিক্যাল কোনো ভাইকিংসের সিরিজগুলো দেখি বা হিস্ট্রি পড়ি, তখন কিয়েভ হচ্ছে আসলে একজন যারা ছিল, আই মিন রাশিয়ান সাম্রাজ্য যারা বিস্তার করছে একেবারে হিস্ট্রিক্যালি যারা, ওদের কোনো এক রাজার সাম্রাজ্য ছিল কিয়েভ। হচ্ছে ইউক্রেন হচ্ছে রাশিয়ার হিস্ট্রিক্যালি অংশ ছিল, সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে ইউক্রেন একটা আলাদা দেশ হয়েছে, ইটস ওকে ফাইন। বাট যেমনটা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আলাদা হয়েছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে আজকে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ হিস্ট্রিক্যালি ইন্ডিয়ার অংশ ছিল। আমি সেম ভাবে বলতেছি যেহেতু কনটেক্সটটা সেম। সো ইউক্রেনের কখনই উচিত হয় নাই রাশিয়াকে ওরা গ্রহণ করুক আর না করুক, কিন্তু একেবারে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কুলে গিয়ে বসা। যেহেতু এটা খুবই অনিবার্য ছিল যদি ইউক্রেন রাশিয়াকে অগ্রাহ্য করে নেটো বা ওয়েস্টার্ন নেশনের সাথে হাত মিলায়, আই মিন আনুষ্ঠানিকভাবে নেটো সদস্যভুক্ত হয়, তো অবভিয়াসলি সেটা রাশিয়ার জন্য থ্রেট, রাইট? সেম ওয়েতে, এবং সেই কারণে যুদ্ধ হচ্ছে এখন। আমি এই কনটেক্সটে বললাম যে সেম ওয়েতে বাংলাদেশ যদি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে দিয়ে ইন্ডিয়ার সাথে সরাসরি কনফ্লিক্টে যায়, যুদ্ধ আমি এখনো আসতেছি না, সরাসরি ইকোনমিক্যাল বা জিওপলিটিক্যাল কনফ্লিক্টে যায়, তাহলে কি হবে? তাহলে সেই যে একটা স্পেস তৈরি হবে, সেই যে একটা পাওয়ার গ্যাপ তৈরি হবে বাংলাদেশের মার্কেটে জিওপলিটিক্সে, সেখানে অবভিয়াসলি অন্য কোনো দেশ, হয়তো ইউএসএ, হয়তো কোনো ইউরোপিয়ান কান্ট্রি আমি দেখতেছি না বলতে অনেকে ট্রাই করতেছে, বাট আমি বলছি মেইনলি ইউএসএ এন্ড চায়না। হয়তো ইউএসএ, বাট মোস্ট প্রবাবলি চায়না হচ্ছে এই মার্কেট তারা দখল করবে। আমি ইকোনমিক্সের কথা বলতেছি না, আমি পলিটিক্যাল বা যে পাওয়ার যে গ্যাপ তৈরি হবে সেটার কথা আমি বলতেছি, জিওপলিটিক্যাল যে পাওয়ার গ্যাপ তৈরি হবে। আচ্ছা, তো অবভিয়াসলি যখন চায়না বাংলাদেশের যে জিওপলিটিক্যাল পজিশনে এসে দাঁড়ায়, চায়না যদি বাংলাদেশে ওদের পা রাখতে চায় মিলিটারিলি, আই মিন, তো অবভিয়াসলি ইন্ডিয়া সেটা মেনে নেবে না। সেম যেমনটা হচ্ছে ইউক্রেনে নেটো পা রাখবে, নেটোর সদস্যভুক্ত হবে ইউক্রেন, সেটা রাশিয়া কখনো মেনে নেবে না, সেই জন্যই যুদ্ধ চলছে। সেম ওয়েতে যদি আমরা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে দিয়ে সরাসরি আমাদের চায়নার কুলে গিয়ে বসি, তাহলে অবভিয়াসলি কি হবে? অবভিয়াসলি ইন্ডিয়া সেটা ভালোভাবে গ্রহণ করবে না। আমি বলতেছি না যে আমাদের ইন্ডিয়াকে ভয় পাওয়া উচিত, আমাদের ইন্ডিয়াকে একেবারে হুজুর বলা উচিত, আমি সেটাই বলতেছি। আমি বলতেছি যে এটা কোনো বুদ্ধিমান শত্রুর কাজ না। যদি আমি শত্রু হই ইন্ডিয়ার, তবু এটা একজন বুদ্ধিমান ওয়াইজ শত্রুর কাজ হবে না যে আমার প্রতিবেশীর সাথে আমি সরাসরি কনফ্লিক্টে গিয়ে আমি অন্য আরেক দেশের কুলে গিয়ে বসলাম। তো তাহলে কি হবে? তাহলে অনিবার্যভাবেই, যেহেতু সে আমার প্রতিবেশী, চায়না আমার প্রতিবেশী না, সো আমি দুটো অপশন বলি। একটা হচ্ছে যদি আমরা যদি ইন্ডিয়ার কুলে বসি ইনস্টেড অফ চায়না, তাহলে কি হবে? চায়না অবভিয়াসলি আমাদের উপরে এসে যুদ্ধ চাপাই দিবে না, তারা ডিফারেন্টলি অবভিয়াসলি এখানে তারা বাংলাদেশকে কবজা করার ট্রাই করবে। কবজা বলতে আমি বলতেছি না যে কলোনাইজ করার ট্রাই করবে, তারা জিওপলিটিক্যাল পাওয়ার তারা ইউজ করে বাংলাদেশের যে কি আছে, বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম আছে সেখানের ভিতরে তারা ঢোকার ট্রাই করবে।
যেটা এখন ইন্ডিয়া অলরেডি আছে, যে পলিটিক্যাল পাওয়ারের ভিতরে ইন্ডিয়া আছে এবং তারা অলওয়েজ ট্রাই করে আসছে এবং অলওয়েজ ট্রাই করবেই। আচ্ছা, আমি সেটা বলতেছি। কিন্তু যদি আমরা ইন্ডিয়ার কুলে বসি, তাহলে চায়না অবভিয়াসলি কি করবে না, আমাদের উপরে যুদ্ধ চাপাই দিবে না। কিন্তু যদি ভাইস ভার্সা হয়, মানে অপোজিট হয়, অপোজিট মিনস আমরা যদি ইন্ডিয়া আউট করে দিয়ে বাংলাদেশ থেকে সর্বক্ষেত্রে, ইকোনমিক্যাল সেক্টর থেকে, জব সেক্টর থেকে, পলিটিক্যাল সেক্টর থেকে, জিওপলিটিক্যাল সেক্টর থেকে যদি আমরা তাদেরকে আউট করে দিই, সে মার্কেট, সেই যে সেই গ্যাপে যদি আমরা চায়নাকে এনে বসাই, অবভিয়াসলি সেটা ইন্ডিয়া এজ এ থ্রেট হিসেবে নেবে এবং তারা বাই হুক আর বাই ক্রুক এই দিক দিয়ে অথবা ওই দিক দিয়ে বাংলাদেশের উপরে আস্তে 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 প্রেশার ক্রিয়েট করবে এবং এটা আস্তে 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 ইন দ্য লং টার্মে আমরা ইন্ডিয়ার ক্ষতি করি আর না করি, অবভিয়াসলি চায়না সে হোল ওয়ার্ল্ডে, স্পেশালি এই এশিয়াতে সে সেটা রাজা, সে রাজা এবং সে রাজা হইতে চায়, সে কন্ট্রোল করতে চায়। তো সেটা কন্ট্রোল করতে গিয়ে অবভিয়াসলি তার ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট হবে এবং ইন্ডিয়ার সাথে কনফ্লিক্ট হলেই সেই ক্ষেত্রে যে যুদ্ধ তৈরি হবে, সেটা সেই যুদ্ধের ময়দান আসলে সেই যুদ্ধের ময়দান কে কে হইতে পারে? ইন্ডিয়ার চারপাশে যারা যারা আছে তারাই হইতে পারে, যেহেতু চায়না ইন্ডিয়ার চারপাশে আজকে দখল করে ফেলছে। যেমন শ্রীলঙ্কাতে চায়না আছে, পাকিস্তানে চায়না আছে, নেপাল মায়ানমারে চায়না আছে, এখন বাংলাদেশে তারা ইনভেস্ট করতেছে ইকোনমিক্যালি। এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট করার আমি কোনো দরকার দেখি না। আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নীতি অথবা বাংলাদেশে যে পররাষ্ট্র নীতি যেটা ছিল, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি আমি মনে করি যে এখনো বাংলাদেশের জন্য বেস্ট। যদিও এটা আসলে কি বাংলাদেশ চাইলেই এখন এই যুগে আইসা, এই বর্তমান টাইমে আইসা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই পররাষ্ট্র নীতি চলতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, এই যে তিনটা মানে পররাষ্ট্র শক্তি অ্যাকচুয়ালি। তো তাদের মধ্যে ইউএসএ সবচেয়ে অ্যাগ্রেসিভ। ইউএসএর কথা হচ্ছে, তুমি যদি আমার পক্ষে না হও, তুমি তাহলে হচ্ছে আমার বিরোধী পক্ষে। চায়না এখনো সেই লেভেলে যায় নাই, কিন্তু ইন্ডিয়া যদি এটা মুখ ফুটে বলে না, কিন্তু ইন্ডিয়া এটা অলওয়েজ এটা ধরেই নেয়, যদি আমরা ইন্ডিয়ার পক্ষে না যাই, তার মানে আমরা হচ্ছে চায়নার পক্ষে চলে যাব এবং সেই কারণে আমরা একটা থ্রেট হিসেবে দাঁড়াই ইন্ডিয়ার কাছে। আমি বলতেছি যে আমাদের বাংলাদেশে যারা আছে, বাংলাদেশের যারা মানুষ যারা মনে করে যে আমাদের আসলে একেবারেই ইন্ডিয়ার সাথে একেবারেই শত্রুতা করা উচিত, একদম ইন্ডিয়ারে আউট করে দেওয়া উচিত। বাংলাদেশের মানুষের মনোভাব এরকম যে ইন্ডিয়া হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র। আমরা যখন ইন্ডিয়ার আসলে হিন্দু রাষ্ট্র বলি, তখন আসলে কি হয় জানেন? আমরা 14% যে মুসলিম আছে, আর 22 কোটি 24 কোটি 25 কোটি যে মুসলিম আছে, আমরা তাদেরকে ডিসরেসপেক্ট করি। বিজেপি সরকার যেটা অলওয়েজ তাদের যে রাজনৈতিক যে কনস্পিরেসি, যে ইন্ডিয়াকে একেবারে হিন্দু রাষ্ট্র বানাবে, সেখানে মুসলমান কিংবা খ্রিস্টান ওদের কোনো জায়গা হবে না। তো আমরা যখন বাংলাদেশি মুসলিমরা যখন আমরা ইন্ডিয়ার হিন্দু রাষ্ট্র বলি, তখন আসলে কি হয়? আমরা বিজেপির যদিও পছন্দ করি না, বিজেপি যে সরকারের যে রাজনৈতিক যে কি বলে পলিসি, সেটাকে আমরা যদিও পছন্দ করি না, এবং তারা যখন বলে যে আমরা ইন্ডিয়াকে হিন্দু রাষ্ট্র বানাবো, তখন যদিও আমরা এটা অস্বীকার করি, আমরা এটা চাই না যে ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র হোক। কারণ সেখানে মুসলমান বাস করে, খ্রিস্টান বাস করে এবং 25 কোটি মুসলিম আছে। সো আমরা অবভিয়াসলি চাই না মুসলিম যে ইন্ডিয়া একেবারে একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাক, সেখানে একেবারে হিন্দু সবকিছু হোক এবং সেখানে মুসলিমরা বা খ্রিস্টানরা নিবৃত্ত হোক, এটা আমরা অবভিয়াসলি চাই না। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি অবভিয়াসলি, বাট বাংলাদেশে অত বেশি অ্যাগ্রেসিভ না ধর্ম নিয়ে, যতটা এখন বর্তমানে ইন্ডিয়া 2014 সালের আগে এত বেশি অ্যাগ্রেসিভ ছিল না ধর্ম নিয়ে। যখন কংগ্রেসের সরকার ছিল, তারা অনেকটা টলারেন্ট ছিল, কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে ওদের যে রাজনৈতিক পলিসি বিল্ড হয়েছে, যে মানে হিন্দু মুসলিম এটার উপর ভিত্তি করে। কারণ বিজেপি আসছে হচ্ছে আরএসএস থেকে, আরএসএস একটা হিন্দুয়ানি সংগঠন। তো আমার কথা হচ্ছে যে আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমি মনে করি যে বাংলাদেশের পলিসি হওয়া উচিত ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া
ইন্ডিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক রেখেই এই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই পলিসিকে গ্রহণ করেই অবভিয়াসলি চায়নার সাথেও ভালো সম্পর্ক বিল্ড আপ করা, ইন্ডিয়ার সাথেও ভালো সম্পর্ক বিল্ড আপ করা। আদারওয়াইজ যদি আমরা ইন্ডিয়ার সাথে শত্রুতা করি, সেই ক্ষেত্রে বাংলাদেশের যেমন ইকোনমিক্যালি যেরকম হার্ট হবে, এবং ইন দ্য লং টার্মে এই পলিসি যদি আগায় যায় আস্তে আস্তে, এবং সেখানে যদি বাংলাদেশের মার্কেট যদি চায়না প্রবেশ করে, সেই ক্ষেত্রে মানে অদূর ভবিষ্যতে, আমি অদূর ভবিষ্যতে নাও বলি, দূর ভবিষ্যতে বা ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা যুদ্ধ 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 একটা মনোভাব তৈরি হবে, এবং যুদ্ধ হওয়ার খুবই সম্ভাবনা থাকে। আমরা ইন্ডিয়ার গোলামি করতে চাই না, অবশ্যই আমরা কোনো দেশেরই গোলামি করতে চাই না। আমরা ফ্রি নেশনই থাকতে চাই। বাংলাদেশ ইন্ডিয়ার অ্যাগেনস্টে গিয়ে বাংলাদেশের ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি বাংলাদেশের পক্ষে আসলে খুব বেশি গুড কিছু অ্যাচিভ করা পসিবল হবে না। আমার মনে হয় কি যে বাংলাদেশের খুবই ওয়াইজলি এক পররাষ্ট্রনীতি পলিসি গ্রহণ করে ইন্ডিয়ার সাথেও সম্পর্ক অলওয়েজ একটা গুড সম্পর্ক বজায় রাখা, বাংলাদেশের যে সরকারই আসুক না কেন, এবং চায়নার সাথে একটা গুড সম্পর্ক বজায় রাখা। কেউ কোনো কান্ট্রি যেন আমাদের পক্ষ থেকে থ্রেট ফিল না করে। আমরা বলতেছি না যে আমরা কারো গোলাম হয়ে থাকবো, বাট আমরা বলতেছি যে আমরা কোনো নেশনের জন্য থ্রেট তৈরি করবো না। বাংলাদেশের যে পলিটিক্যাল দল আছে, ওরা হচ্ছে ওদের নিজেদের স্বার্থের জন্য, ওরা নিজেরা পাওয়ারে আসার জন্য বা পাওয়ারে টিকে থাকার জন্য, আমি কোনো স্পেসিফিক দলের নাম বলতেছি না, কোনো একদল হয়তো নিজে টিকে থাকতে চায় পাওয়ারে, আর যখনই অন্য দল কি করতে চায়, পাওয়ারে আসতে চায়। সো কোনো একদল পাওয়ারে টিকে থাকার জন্য অন্য কোনো এক দেশকে হয়তো লেভারেজ দিবে, কোনো এক দেশকে হয়তো কিছু কি বলবে কম্প্রোমাইজ করবে, স্যাক্রিফাইস করবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। হ্যাঁ, আবার অন্য কোনো দল কি করবে যে ওই পাওয়ারে আসার জন্য, অন্য যে পাওয়ারে আসতে তাকে পাওয়ার থেকে সরানোর জন্য সে ওই অন্য দেশের সাথে চুক্তি করবে, অন্য দেশের সাথে বাংলাদেশের অ্যাগেইনস্টে, যেটা ফান্ডামেন্টালি বাংলাদেশের অ্যাগেইনস্টেই যাবে আলটিমেটলি। এরকম হয়তো চুক্তি, এরকম হয়তো কনস্পিরেসি তারা তৈরি করবে। আমি মনে করি যে যারা বাংলাদেশের সাধারণ জনগণ, তারা পলিটিক্যাল পাওয়ারের সাথে এরকম কোনো ডিসিশন নেওয়া উচিত না, যেটা আসলে যে ডিসিশনে আসলে বাংলাদেশ আলটিমেটলি হার্ট হবে। সাদ্দাম হোসেন সে স্বৈরশাসক ছিল, মানে সেই কারণেই একটা বিশাল জনগোষ্ঠী, ইরাকের একটা বিশাল জনগোষ্ঠী তার অ্যাগেনস্টে ছিল। অনেক দল ছিল, অনেক দল তার অ্যাগেনস্টে ছিল, এবং তার পক্ষে অনেক লোক ছিল, তার পাওয়ারের পক্ষে অনেক লোক ছিল। কিন্তু হচ্ছে কি যে তার বিপক্ষে যারা ছিল তারা সাদ্দাম হোসেনকে পাওয়ার থেকে সরানোর জন্য তারা কার সাথে হাত মিলাইছে? আমেরিকার সাথে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে হাত মিলাইছে। আচ্ছা, ওরা হাত মিলাইছিল কি কারণে? আমি বলতেছি যে সাধারণ মানুষ কিন্তু হাত মিলায় নাই, হাত মিলাইছে কারা? এই যে পলিটিক্যাল যে পাওয়ারগুলো আছে, যারা সাদ্দাম হোসেনকে তার গভর্নমেন্ট থেকে, তার যে ক্ষমতা থেকে তারা সরানোর পরে হয়তো যে ওই তারা চাচ্ছিল যে সাদ্দাম হোসেনের জায়গায় বসতে, সেই কারণে তারা কি করছে? ওয়েস্টার্ন কান্ট্রির সাথে হাত মিলাইছে। এবং ইরাকের জনগণও কি করছে তখন? ওই যে বিরোধী দল, সাদ্দামের যারা বিরোধী দল ছিল, তাদেরকে সাপোর্ট করছে অবভিয়াসলি। আদারওয়াইজ তো এত বড় অবভিয়াসলি একটা সিভিল ওয়ার তো ইরাকে তৈরি হয়েছে। যদি দুইটা দল তৈরি না হয়, এরকম যদি বিভক্তি না আসে, তাহলে তো পসিবল ছিল না। আচ্ছা, ইন দ্য লং টার্মে কি হইলো? এখন তো সাদ্দাম হোসেনের পরে ক্ষমতা থেকে যুদ্ধ করায় মাইরা একদম ছড়াই দিল। কিন্তু আলটিমেটলি হার্ট কি হয়েছে? আলটিমেটলি 2 মিলিয়ন or 3 মিলিয়ন ইরাকি লোক মারা গেছে, তাই না? অন্য কোনো আমেরিকার লোক মারা নাই, অন্য কোনো দেশের লোক মারা যায় নাই, ইরাকের লোক মারা গেছে। আমি যাই না, হয়তোবা যে ব্যক্তি সাদ্দাম হোসেনকে আসলে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকাকে বা ওয়েস্টার্ন পাওয়ারগুলোকে সাপোর্ট করছে, ওই যুদ্ধে হয়তো তারও কোনো আপনজন মারা গেছে, তাই না? ওই অন্য কোনো দেশের কেউ মারা যায় নাই, আমেরিকার কেউ মারা যায় নাই, অল্প কয়েকজন সৈনিক বাদে। সেম ওয়েতে সিরিয়া, সেম ওয়েতে কি বলে লিবিয়া। সো আমি বলতেছি বাংলাদেশের যারা নন পলিটিক্যাল পার্সনের কথা বলতেছি, বাংলাদেশের সাধারণ জনগণ, যখন আমরা কোনো দলকে সাপোর্ট করি, তখন আমাদের আসলে এই বিষয়গুলো একটু চিন্তা করে সাপোর্ট করা উচিত। যে আমাদের দেখা উচিত যে আসলে আমরা যে দলকে সাপোর্ট করতেছি, সে আসলে কি ক্ষমতা থাকার জন্য কিংবা ক্ষমতায় আসার জন্য বিদেশি কোনো পাওয়ার সাথে হাত মিলাচ্ছে কিনা, যেটা কিনা ইন দ্য লং টার্মে গিয়ে আলটিমেটলি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশে আমরা সাধারণ মানুষ, আমাদের কি হার্ট করবে ইন দ্য লং টার্মে।
আমাদের বাংলাদেশের কোনো সরকার যদি স্বৈরশাসকও হয়, আমাদের বাংলাদেশের দেশের কোনো সরকার যদি খারাপও হয়, আমি বলতেছি না কোন সরকার খারাপ কি খারাপ, আমি এখনো সেই পর্যালোচনা যাচ্ছি না, এখনো সমালোচনায়। আমি বলছি যদি খুব খারাপ হয়ও, তারপরও আমাদের আমাদের যে সিস্টেম, আমাদের বাংলাদেশের যে সিস্টেম, আমাদের এই বাংলাদেশের নিজস্ব সংসদ বা গণতন্ত্র বা হোয়াট এভার দ্য সিস্টেম ইজ, তার উপরেই ডিপেন্ড করা উচিত। আমাদের যে জনগণ, তাদের যে ক্ষমতা, জনগণের যে আন্দোলন, তার যে ক্ষমতা, তার উপরেই ডিপেন্ড করা উচিত, নাকি অন্য কোনো দেশের উপর ডিপেন্ড করা উচিত। আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জনগণ আছে, তাদেরকে অবশ্যই খুব চিন্তা করে ডিসিশনটা নেওয়া উচিত। যে আমি আজকে আমার হয়তো কেউ ইংল্যান্ড থেকে বললো যে ইন্ডিয়া আউট, চলো স্টার্ট করি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। হ্যাঁ, হয়তো সে বিদেশে বৈশা ইংল্যান্ডের সাথে ওয়েস্টার্ন কান্ট্রির সাথে হাত মিলাইলো যে আমি পাওয়ারে গেলে এই করে দিব। তখন আমরা বাংলাদেশে বইয়া কি করলাম, আমরা বাংলাদেশে বইয়া হয়তো যে বর্তমানে ক্ষমতা আছে আমরা তারা পছন্দ করি না, অথবা আমরা চাচ্ছি যে ঠিক আছে সেই ক্ষমতাকে যেন সরা যাক, আর যা মনে চায় তা হোক, যে মনে চায় সেই ক্ষমতায় আসুক, কিন্তু বর্তমানে যে আসে তারা আমরা সরাই দিব, তারা আমরা থাকতে দিব না। এই চিন্তা কইরা বর্তমান মানে যে এক্সিস্টিং যে পাওয়ার, তার যদি তার প্রতি হেট্রেড থেকে যদি আমরা কোনো অন্য কোনো দেশের পাওয়ারের উপরে মানে আমরা সাথে হাত মিলাই বা আস্থা রাখি, আমি মনে করি যে সেটা একেবারেই বিশ্বাসঘাতকতা দেশের সাথে। আমি মনে করি যে আমাদের নিজেদের যে গণতন্ত্র আছে বা যে সিস্টেমই আছে, অথবা আমি গণতন্ত্রের মোটেও খুবভাবে যেরকম ওয়েস্টার্নরা যে ডেমোক্রেসি সেই মূল্যায়ন দেয়, আমি মনে করি যে গণতন্ত্র এতটা বেশি, যতটা হাইপ গণতন্ত্র এত বেশি আসলে ভ্যালুয়েবল না। এনিওয়েজ, তারপরও যেহেতু আছে, সো রেসপেক্ট ইট। সো আমার দেশের জনগণের তাদের নিজেদের পাওয়ারের উপরে, তাদের ভোটের পাওয়ারের উপরে, তাদের আন্দোলনের পাওয়ারের উপরে আস্থা রাখা উচিত। তাদের কখনোই অন্য কোনো দেশের বা অন্য কোনো পলিটিক্যাল দলের কি বলে উস্কানিতে আইসা অন্য কোনো পাওয়ারফুল বিদেশি রাষ্ট্রের উপরে আস্থা রাখা উচিত না। তাদের কথায় কথা সুর মেলানো উচিত না। যখনই কোনো অন্য বড় দেশ, সেটা চায়না হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক কিংবা ইন্ডিয়া হোক, যখনই তারা বাংলাদেশের অন্য কোনো দলকে সাপোর্ট করতে আসবে, যখনই তারা বাংলাদেশকে কোনো একটা দলের উপরে পাড়া দিয়া, কোনো একটা দলের উপরে ভর দিয়া তারা বাংলাদেশে আসতে চাইবে, আমি মনে করি যখনই বাংলাদেশের জনগণ এরকম কোনো সাইন দেখবে, তখনই সাথে সাথে ওই যে দলের উপরে পররাষ্ট্রগুলা ভর দিছে তাদেরকে বর্জন করা উচিত। যদি বাংলাদেশের কোনো দল ক্ষমতায় আসতে চায়, আমি মনে করি তার বাংলাদেশে আইসা বাংলাদেশের জনগণের যে ইস্যু আছে সেটা নিয়ে আন্দোলন করে, সেটা নিয়ে কথাবার্তা বইলা, সেটা নিয়ে লিগাল সিস্টেমে গিয়া, ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, সো আপনি এতটুকু স্যাক্রিফাইস করবেন না, তাহলে তো হবে না। আপনি বিদেশে বসে বিভিন্ন ক্যাম্পেইন চালাবেন, সেখানে বসে অ্যাসিড বাতাস খাইবেন, যানজটবিহীন রাস্তায় ঘুরবেন, ঠিক আছে, আর বাংলাদেশে আইসা বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের ইস্যু নিয়ে কথা বলবেন না, তাদের আন্দোলনে হাত মিলাবেন না, আর আপনি সরকার হয়ে যাবেন অন্য দেশের উপরে ভরসা করে, অন্য পাওয়ারফুল কান্ট্রিগুলোর সাথে কনস্পিরেসি করে। আমি মনে করি সেটা বাংলাদেশের জনগণ মেনে নেওয়া উচিত না। বাংলাদেশের সরকার সেই হইতে পারবে, তারই হওয়া উচিত, সে হইতে পারবে না, তারই হওয়া উচিত, এবং এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো যদি সেই দল বাংলাদেশের জনগণের ইস্যুতে কথা বলে এবং বাংলাদেশের জনগণের উপরে ভরসা করে এখানে থেকে নির্বাচন করে সিস্টেমকে চেঞ্জ করা ট্রাই করে। অন্যথা যদি কোনো দল অন্য কোনো বিদেশি শক্তির উপরে ভরসা করে কোনো একটা ক্যাম্পেইন স্টার্ট করে, আমি মনে করি সেটা অবভিয়াসলি ইন দ্য লং টার্মে গিয়া বাংলাদেশের মানুষকে ক্ষতি করবে, বাংলাদেশের মানুষের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং বাংলাদেশের মানুষের উপরেই আস্তে আস্তে হয়তো এক ধরনের যুদ্ধ তৈরি হয়ে যাবে। আমি যেমনটা বলতেছিলাম যে যেমন যদি আমরা আজকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করি, সেটা আসলেও ইন দ্য লং টার্মে বাংলাদেশের ইকোনমির জন্য ভালো না, পলিটিক্সের জন্য ভালো না, জিও পলিটিক্সের জন্যও ভালো না। আমাদের বাংলাদেশের
মানে জিও পলিটিক্সে ভারসাম্য রক্ষার জন্য চায়না আমাদের একান্ত যেমন গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া আমাদের তেমনই গুরুত্বপূর্ণ। চায়না প্রতিবেশী রাষ্ট্র, ইন্ডিয়া প্রতিবেশী রাষ্ট্র, চায়নাও আমাদের একেবারে দূর না, প্রতিবেশী রাষ্ট্রই। সো আমাদের সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। আমাদের আমাদের এমন জায়গায় যাওয়া উচিত না যেখানে গেলে অন্য কোনো দেশ তাদের সিকিউরিটি থ্রেট ফিল করে এবং আমাদের সাথে একটা যুদ্ধে জড়ায়। এনিওয়েজ, যুদ্ধে কেউ জয়ী হয় না, যদিও যে বড়, যে পাওয়ারফুল সে টিকে থাকে, আর যে ছোট সে ধ্বংস হয়ে যায়। বাট ক্ষতিগ্রস্ত দুজনই হয়, একজন ধ্বংস হয়ে যায়, একজন টিকে থাকে। সো আমরা চাই না ধ্বংস হয়ে যাইতে, আমরা টিকে থাকতেও চাই না, আমরা প্রগ্রেস করতে চাই। আমরা চাই সাধারণ মানুষ যারা আছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। শুধু হচ্ছে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নিতেছি না, কোনো একটা পলিটিক্যাল পার্টির উস্কানিতে আইসা আমরা অন্য কোনো বিদেশি শক্তির উপরে ভরসা করে আমাদের নিজেদের দেশকে, নিজের দেশের মানুষকে, নিজের দেশের সার্বভৌমত্বকে কি করতে চাই না, আমরা নষ্ট করতে চাই, নষ্ট করা উচিত না। একটা কথা বলতে চাই, আমি ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে যেরকম পক্ষে না, ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের পক্ষে না, কারণ হচ্ছে এটা পসিবল না, এটা হলে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাট দ্য সেম টাইম আমি আবার ওই ইন্ডিয়া বাংলাদেশের সব কিছুতে কবজা করে থাকবে, ইন্ডিয়া এককভাবে সকল সুযোগ সুবিধা ভোগ করবে বাংলাদেশ থেকে, বাংলাদেশ তার কোনো ফলই পাবে না, কোনো ফিডব্যাক পাবে না, আমি সেটার পক্ষেও না। তো তার মানে এই না আমরা আমাদের সব কিছু ইন্ডিয়া থেকে কাট করে দিতে হবে। আমাদের হচ্ছে কি যে পররাষ্ট্রনীতি আমাদের হচ্ছে কি বিউরোক্রেটদের তাদের হয়তো পলিসি চেঞ্জ করে, হয়তো আরো বেশি ইন্ডিয়ার সাথে এঙ্গেজ করে, আরো বেশি নেগোশিয়েট করে আমাদের অবশ্যই সেটাকে অর্জন করে নেওয়া উচিত। মানে সম্পর্ক কাট করার চেয়ে অর্জন করার জন্য যে চেষ্টা, যে পলিসি মানে গ্রহণ করা উচিত, আমি মনে করি যে বাংলাদেশ সরকারের সেদিকে আগানো উচিত। এবং আমাদের যে জনগণ আছে যারা, তারা হচ্ছে সেই ক্ষেত্রে যে সরকারি থাক না কেন তাকে সাপোর্ট করা উচিত। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ গাইস। যদি আপনারা আমার যে মতামত তার এগেনস্টে আপনাদের কোনো মতামত থাকে, আপনারা যদি মনে করেন যায় না, তার চেয়েও আপনার মনে হয় যে আপনার যদি এর বিপক্ষে কোনো যুক্তি থাকে, আপনার যদি এর বিপক্ষে কোনো ইনফরমেশন থাকে, সো অবভিয়াসলি আপনি শেয়ার করতে পারেন আমার কমেন্টসে। অবভিয়াসলি আই এম নট এন এক্সপার্ট অন দিস টপিক, so I'll be open-minded to accept any good reasoning and logics, obviously. So thank you so much guys, hope to see you in the next video. So assalamu alaikum.